আপনি দুর্বল স্টুডেন্ট এটা আপনি কখনোই ফিল করবেন না, কারণ এই লাইনটাই দুর্বল স্টুডেন্টদের জন্য। এখানে বিসিএস ক্যাডার হতে কেউ আসেন না। এখানে যারা আসেন তাদের একাডেমিক কারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো অনেকের আছে, বাট মানে আমি যদি বলি যে ম্যাক্সিমামই মিডিয়াম ক্লাস স্টুডেন্ট। সুতরাং এখানে আপনার অনেক বেশি একাডেমিক এক্সিলেন্সির প্রয়োজন হয় না। এখানে আপনার মোটামুটি রেজাল্ট নিয়ে অনেক ভালো করা সম্ভব। এমনও আছে যে ডিগ্রি পাস করে এসেছেন, তিনি খুব ভালো ভালো জায়গায় 4-5টা সরকারি চাকরি পেয়েছেন। সুতরাং আসসালামু আলাইকুম, আমি ডিআই রাজীব ফরাজি, পিরোজপুর জেলা থেকে এসেছি। আপনারা সঠিক জায়গায় এসেছেন, এই জন্য প্রথমেই আপনাদের সাদর সম্ভাষণ জানাই, অগ্রিম কনগ্রাচুলেশন। আমি আসলে সংক্ষেপে দু একটা কথা বলবো, আমার অভিজ্ঞতা শেয়ার করবো। আসলে আমার তেমন কিছু বলার নেই। অভিজ্ঞতার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কোচিং সম্পর্কে। আমি প্রথমেই বলেছি যে আপনারা সঠিক জায়গায় এসেছেন, একই সাথে আপনারা কিভাবে শুরু করবেন বা কিভাবে চলবেন এই বিষয়ে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আপনাদের অনেকের বেসিকে প্রবলেম থাকে, বেসিকে অসুবিধা থাকে। যেমন ম্যাথে কারো ম্যাথে গ্যাপ থাকে, অনেকে আছেন যে ম্যাথে উত্তর মিলাতে পারেন না বা ম্যাথে অসুবিধা থাকে। সেক্ষেত্রে আপনারা বিষয়ভিত্তিক যে কোনো একটা বই, আমি মনে বোঝাতে পেরেছি, বিষয়ভিত্তিক যে কোনো একটা বই, যেমন আমাদের হাফিজ স্যারের বই আছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনার প্রায়োরিটি। আপনি যেটা বুঝতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন, আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটাকে আপনি প্রায়োরিটি লিস্টে রাখবেন। আপনি যে কোনো একটা বই ম্যাথের উপরে, আপনার যদি ম্যাথে গ্যাপ থাকে, আমি বোঝাতে পেরেছি, ম্যাথে যদি আপনার গ্যাপ থাকে, আপনি ম্যাথের যে কোনো একটা বই বিশেষ অধ্যায়গুলো, যেমন অনুপাত, তারপরে হচ্ছে লাভ ক্ষতি সুদ কষা, মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ, পরিমাপ, এই অধ্যায়গুলো থেকে সবসময় ম্যাথ আসে। এই কারণে এই অধ্যায়গুলো বারবার প্র্যাকটিস করবেন। যে কোনো একটা নির্দিষ্ট বই থেকে আপনি বারবার চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন না। আবার অনেকের ইংলিশে অসুবিধা থাকে, ইংরেজিতে কারো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অসুবিধা থাকে, তাহলে আপনারা টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, সেন্টেন্সের স্ট্রাকচার, এই বিষয়গুলো একটু শিখবেন, কীভাবে একটা সেন্টেন্স সাজাতে হয়। এভাবে আসবেন, এভাবে শিখে কিন্তু আপনারা ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিংটা আয়ত্ত করতে পারবেন। এছাড়া যে বিষয়গুলো আছে সেগুলো খুবই ইজি। এখানে প্রেসিডিয়ামস, শূন্যস্থান আসে, কিছু গ্রামাটিক্যাল বিষয় থাকে, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো খুবই ইজি। আমার মনে হয় যে আপনারা এগুলো পারবেন। এবং স্যারদের যে ক্লাসগুলো হয়, আমাদের এখানে যে ক্লাসগুলো হয়, অত্যন্ত দক্ষ শিক্ষকেরা ক্লাস নিয়ে থাকেন, আপনারা সেই ক্লাসগুলো করবেন। এবং একই সাথে ইংরেজি, বাংলা এবং যে সাধারণ জ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য একটা বিষয়ভিত্তিক বই পড়বেন। এবং পড়ার মধ্যে আপনারা যখন পড়বেন সেগুলো অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে পড়ার বিষয়, কোচিংয়ের বিষয়। দ্বিতীয়ত আরেকটা ছোট্ট বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কোচিংয়ে আসার পর থেকে আপনারা প্রচুর আবেদন করবেন। আমি প্রথম 2-3 মাস সময় আমি আবেদনই করতাম না। আমি মনে করতাম যে 6 মাস যাক, 3 মাস যাক, তারপর আবেদন করব, প্রস্তুতি হোক ভালো মতো, তারপরে আবেদন করব। তো পরে বুঝতে পারলাম যে এখানে আসার আগের থেকেই বা আসার শুরুতেই আবেদন করা উচিত। কেননা আপনি যেগুলোতে আজকে আবেদন করবেন, এখন নির্বাচন কমিশনে সার্কুলার চলছে এবং ডিএলআরএস এ চলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চলছে, এবং আরও অনেকগুলো সার্কুলার আছে, ইআরডিতে আছে। আপনারা এরকম একটা অ্যাপ আছে, চাকরির অ্যাপ, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, রাইট? তো আপনারা ওই অ্যাপটা ডাউনলোড করবেন এবং ওই অ্যাপের মধ্যে সকল সার্কুলার থাকে, ওগুলো প্রচুর পরিমাণ, জব সার্কুলারের পত্রিকাও পাওয়া যায়। তবে আমার মনে হয় যে অ্যাপটা খুবই এফেক্টিভ, অ্যাপটা খুবই সুন্দর। অ্যাপটা আপনারা ব্যবহার করবেন এবং ওখান থেকে প্রচুর আবেদন করবেন। আপনারা এখানে আসছেন চাকরি পাওয়ার জন্য, সুতরাং আপনারা প্রচুর আবেদন করবেন আপনার বেসিক অনুযায়ী। আপনার যদি দুর্বলতা থাকে তাহলে অবশ্যই আবেদন বেশি বেশি করবেন। আর যারা ষাটলিপিতে আবেদন করবেন, অনেকে আছে যে প্রথমে শুরু করে 20 জন, শেষে যে 5 জনও থাকে না। আমি বলবো যে আপনাদের মনোবলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি দুর্বল স্টুডেন্ট এটা আপনি কখনোই ফিল করবেন না, কারণ এই লাইনটাই দুর্বল স্টুডেন্টদের জন্য। এখানে বিসিএস ক্যাডার হতে কেউ আসেন না। এখানে যারা আসেন তাদের একাডেমিক কারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো অনেকের আছে, বাট মানে আমি যদি বলি যে ম্যাক্সিমামই মিডিয়াম ক্লাস স্টুডেন্ট। সুতরাং এখানে আপনার অনেক বেশি একাডেমিক এক্সিলেন্সির প্রয়োজন হয় না। এখানে আপনার মোটামুটি রেজাল্ট নিয়ে অনেক ভালো করা সম্ভব। এমনও আছে যে ডিগ্রি পাস করে এসেছেন, তিনি খুব ভালো ভালো জায়গায় 4-5টা সরকারি চাকরি পেয়েছেন। সুতরাং আপনারা যখন ষাটলিপি করবেন, ষাটলিপির বিষয়টা খুব ইন্টারেস্টিং, বিকজ এখানে প্রতিযোগিতা খুবই কম হয়। আমি স্ট্রংলি বিলিভ দিস যে এখানে প্রতিযোগিতা কম, সুতরাং ষাটলিপিতে আপনারা যদি করেন চাকরি পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। ষাটলিপিটা আপনারা যারা পড়বেন, প্রথম থেকে শুরু করবেন, 2-1 মাস পরে অনেকে মনোবল হারিয়ে ফেলেন এবং
নিজের যে লক্ষ্য সেটাকে স্থির করতে হবে। স্থির করার মানে হচ্ছে যে আপনাকে মিনিমাম 6 মাস ষাটলিপিতে দিলে আপনি ষাটলিপিটা আয়ত্ত করতে পারবেন। সো এই হচ্ছে ষাটলিপির বিষয়টা। আর কোচিং আসার পর থেকে আপনার প্রথম 2-3 মাস প্রচুর টাইপ করবেন। আমি ব্যক্তিগতভাবে প্রথম 2-3 মাস টাইপ করি না। আমি যেটা বললাম, প্রথম 2-3 মাস 6 মাস আমি উদাসীন ছিলাম, আমি বুঝতে পারি না কীভাবে শুরু করব, কারণ ওইভাবে গাইডলাইন ছিল না। গাইডলাইন স্যারেরা দিয়েছে, হয়তো বা আমি বুঝতে পারিনি, অথবা এরকম সামহাও কিছু একটা হয়েছে আমার ক্ষেত্রে। আমি পরবর্তীতে টাইপ শুরু করলাম, মানে 2-3 মাস চলে যাওয়ার পরে, যে কারণে আমি অনেকগুলো ফেল করছি। যখন আমার রিটেন প্রিপারেশন খুব ভালো হলো, বিভিন্ন জায়গায় টিকি, কিন্তু আমি প্র্যাকটিক্যালে ফেল করি। মানে ষাটলিপিতে তো 30-25 গতি থাকে এগুলোতে। তো আপনাদের আসার পর থেকেই প্রচুর পরিমাণে টাইপ করতে হবে। এবং আপনি যদি অনার্স পাস হন, তাহলে আপনি উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী, কম্পিউটার অপারেটর অনেকগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র যে ষাটলিপি সেটা না, এছাড়া আমার অনেকগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আপনি এভাবে এগিয়ে যাবেন, এই বিষয়টা। আর একটা বিষয় হচ্ছে, প্রচুর টাইপের কথা তো বললামই। টাইপ করতে প্রথমে হয়তো আপনাদের একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু আপনি যেহেতু এসেছেন এই টেকনিক্যাল লাইনে, এটা টেকনিক্যাল লাইন হওয়ার কারণে কিন্তু আপনার এখানে প্রতিযোগিতা একটু কম হয়। আর টেকনিক্যাল লাইন হওয়ার কারণে আপনি এই বিষয়গুলো আয়ত্ত করবেন ভালো করে। যার কম্পিউটার টাইপিং যত ভালো, তার চাকরি পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। সুতরাং টাইপিংটা খুবই স্মার্টভাবে করতে হবে। আর যদি ষাটলিপি করেন, তাহলে ষাটলিপিতে খুব ভালোভাবে মনোনিবেশ করতে হবে। কমপক্ষে 6 মাস ফোকাস ধরে রাখতে হবে যে ষাটলিপি আপনি শেষ করবেনই। ষাটলিপি শেষ না করে আপনি চাকরি না পেয়ে আপনি যাবেন, এরকম একটা টার্গেট নিয়ে যদি আপনি ষাটলিপি শুরু করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। একই সাথে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা এই ধরনের যে পোস্ট আছে, সেগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে কোচিং সংক্রান্ত। কোচিংয়ের বাইরে যদি আমি বলি, বন্ধু বান্ধবের বিষয়ে একটু বলতে চাই। আপনার পাশের জন হয়তো খুবই ভালো পরীক্ষা দিচ্ছেন। আমি যেটা ফিল করেছি এখানে এসে, যে আপনার কোচিংয়ের অনেক বন্ধু বান্ধব থাকে, আপনি তাদের ক্ষেত্রে কখনোই তাদেরকে প্রতিযোগী মনে করবেন না। আমার ব্যক্তিগতভাবে আমার রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট, যে তাদেরকে আপনি সহযোগী মনে করবেন। আপনি তাদের সহযোগিতার মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনি যদি একজন আরেকজনকে হিংসা করেন, তার কাছ থেকে কিন্তু আপনি সহযোগিতা পাবেন না। সুতরাং আমি মনে করি যে এই কোচিংয়ে যারা আছেন, সকলের প্রতি আপনি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল থাকবেন। এখানে যারা আছেন সবাই শিক্ষিত মানুষ, অধিকাংশই অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসেন। সুতরাং সবাইকে আপনি সহযোগী মনে করবেন। আপনি একটা বিষয় না বুঝতে পারলে তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন। কিন্তু অনেক সময় আমি দেখেছি যে অনেকে আছে যে খুব ভালো একটা চাকরি পাওয়ার পরে, মোটামুটি একটা চাকরি পাওয়ার পরে একজন একজনকে হিংসে করে, ইভেন অভিনন্দন জানাতেও তারা খুব কৃপণতা করে। তো এটা খুবই ইন্টারেস্টিং বিষয় আমি যেটা দেখেছি। এটা কিছুই না, আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার মেধা দিয়ে, আপনার মনন দিয়ে, আপনার পরিশ্রম দিয়ে আপনি অনেক কিছুই জয় করতে পারবেন। এটা সবচেয়ে প্রথম আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে। এভাবেই আপনি এগিয়ে যাবেন। আপনার যে পরিশ্রমের ফল, সেটা আপনি নিজেই পাবেন, এটা অন্য কেউ নিয়ে যাবে বা এরকম কিছু না। সুতরাং আমরা ব্যক্তিগত জায়গা থেকে পাশের জনকে, মানে অনেক সময় দেখা যায় যে আমার একটা বন্ধু খুব ভালো চাকরি পেয়েছে, আমি তার ব্যাপারে বিষয়টাকে এড়িয়ে গেলাম, বা তার নিউজটা শুনে আমি সেখানে কনগ্রাচুলেশন তাকে বললাম না, অথবা অভিনন্দন বললাম না, মনে মনে খারাপ লাগবে। এটা ঠিক না। এটা আসলে আমরা মানুষ, আমাদের উদারতার দেখানো উচিত এই ক্ষেত্রে। এই ছোট্ট একটা বিষয় আমি সবাইকে রিকোয়েস্ট জানাতে চাই। আমি মনে করি যে প্যানাসিয়া একটা কোচিং সেন্টার না, এটা আমাদের একটা পরিবার। এই পরিবারে আমরা সকলে বড় হই, আমাদের লালিত স্বপ্ন এখানে বাস্তবায়িত হয়। সুতরাং এই কোচিংয়ের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কোচিংকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দায়িত্ব রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিসিএস এর ক্যান্ডিডেট ছিলাম, বিসিএস চেষ্টা করতাম। স্যারের সাথে আমার পরিচয়, হাফিজ স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় 2018 সালে। আমার বড় ভাই স্যারের কলিগ ছিলেন। তো সেই হিসাবে আমি আরও আগে আসলে মনে হয় আরও ভালো কিছু করতে পারতাম, আমার আরও আগে আসা উচিত ছিল। তারপরও স্যার আমাকে পরামর্শ দিয়ে, স্যারের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকল শিক্ষকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা আবারও জানাই। স্যারের পরামর্শে এখানে এসেছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে ছোটোখাটো একটা সরকারি চাকরি পেয়েছি। আরেকটা বিষয়, ছোট্ট একটা বিষয় আমি শেষ করব। আমাদের মধ্যে অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, এবং ওই ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে কিন্তু অনেকে দেখা যায় 6 মাস কোচিং করার পরে তারপরে কোচিং ছেড়ে চলে যায়, 7 মাস কোচিং করার পরে চলে যায়। এটা আসলে করা যাবে না। আপনারা কোচিংয়ে ধরে রাখবেন, আপনারা চেষ্টা করবেন কোচিংয়ে থাকার জন্য। তো 6 মাস আপনি জানেন না যে আপনার সফলতা কত দূর।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, আপনি জানেন না আসলে যে কতটুকু কাছাকাছি আছে। আপনি এটা আমরাও জানতাম না, আমরাও কোনোভাবে বুঝতে পারতাম, কেউই বুঝতে পারে না। সুতরাং আপনি নিজের চেষ্টা ধরে রাখবেন। আপনি টাইপ করছেন, টাইপ শিখলেন, কিন্তু আপনি 2 মাস যদি না করেন এটা কিন্তু গতি কমে যাবে। তো আপনি সবসময় করবেন, প্রতিদিন 4টা ইন্টারভালে আপনি টাইপ করবেন, 40 মিনিট করে করে টাইপ করবেন, পড়বেন 2 ঘন্টা পড়বেন, আবার টাইপ করবেন 2 ঘন্টা পড়বেন। এভাবে যত বেশি করা যায় আপনার জন্য ভালো হবে। আপনি যেন প্রথম প্র্যাকটিক্যালি পাস করেন এবং প্রথম প্র্যাকটিক্যালে আপনি যে ভাইবা দিতে পারেন। ভাইবা দেওয়ার পরে চাকরি হওয়াটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর। তিনিই আপনাদের জন্য উত্তম পরিকল্পনাকারী, তিনিই আপনাদের রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু আপনি আপনার নিজের জায়গা থেকে চেষ্টা করে যাবেন যেন আপনি কোনো প্র্যাকটিক্যালে যেন ফেল না করেন কম্পিউটার টাইপিংয়ে। আর ফিনান্সিয়াল ক্রাইসিসের ব্যাপারে স্যারেরা অত্যন্ত আন্তরিক। স্যারেরা আমি দেখেছি যে অনেকের ক্ষেত্রে ভর্তি মওকুফ করেছেন, অনেকের ক্ষেত্রে বেতন মওকুফ করেন। একই সাথে আমাদের চিন্তা আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই কোচিং থেকে অনেকে সরকারি চাকরি নিয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। আমি তাদেরকে আহ্বান জানাই যে আমাদের যারা ছোট ভাই বোন আছে, আমি ছোট ভাই বোন বলবো না, মানে আমাদের এখানে যে আমাদের পরিবারেরই নতুন যে নবাগত সদস্য আছেন তাদের জন্য কিছু করা যায় কিনা। কারণ আপনারা সকলেই প্যানাসিয়া কোচিংয়ের পক্ষ থেকে, প্যানাসিয়া কোচিংয়ের থেকে সুযোগ সুবিধা নিয়ে আজকে, সুযোগ সুবিধা বলতে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। যদি সুযোগ থাকে আপনার একটা ছোট ভাই বা একটা ছোট বোনের জন্য যদি কিছু করা থাকে, অনেক ছেলে মেয়ে আছে যে গ্রাম থেকে আসে, 6 মাস পরে পরিবার থেকে টাকা দিতে চায় না বা পরিবার থেকে সে সাপোর্টটা দিতে চায় না। তো এই সকল ক্ষেত্রে যদি আমাদের কোনো একটা ইউনিয়ন থাকে, আমাদের যারা সাবেক স্টুডেন্ট, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি সেটা করতে চাই, ধন্যবাদ, আমি সেটা করতে চাই এবং আমি মিল্লাতকেও বলবো এটার ব্যাপারে এগিয়ে আসার জন্য। তা আমি বেশি না, আমি যদি এখানে আমার এখান থেকে যারা বিগত প্যানাসিয়া কোচিং এখন পর্যন্ত প্রায় 1000 মানুষ, মনে হয় আরো বেশি হবে মনে হয় স্যার, চাকরি পেয়েছে 287 330 এখন পর্যন্ত। আচ্ছা, আনুমানিক 800 বা 1000 মানুষ, 700-800 মানুষ চাকরি পেয়েছে। তো প্রত্যেকে যদি 1000 করে টাকা দেন বছরে, বা বছরে 2000 টাকা দেবো, কিছুই না আমাদের জন্য। আমরা চাকরি পাওয়ার পরে আমাদের জন্য 1-2000 টাকা কিছু না, কিন্তু এই 1-2000 টাকা একটা ফান্ড, হয়তো আমাদের যদি একটা তহবিল থাকে, মানে প্যানাসিয়া পরিবার নামে, প্যানাসিয়া পরিবার কি বলে এটাকে, মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এরকম কিছু থাকে, আমরা সেখানে সবাই ইনভেস্ট করব। আমরা প্রত্যেকে বছরে 2000, আপনারাও দিবেন, বছরে আমরা মাত্র 2000 টাকা দিব। তো এটা যদি আমরা বছরে একবার দিয়ে দিই, দেখা যাবে যে সেই টাকাটা, মানে সেখানে এত একটা নির্দিষ্ট সংগঠন থাকবে, সেখানে নির্দিষ্ট একটা গঠনতন্ত্র থাকবে, গঠনতন্ত্রের 2 জন সভাপতি থাকবেন স্যারেরা, এবং সেখানে হয়তো আর বাকি 5 জন সদস্য থাকতে পারে, উপদেষ্টা টাইপের। মোট 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকলো, এবং সেখানে আমরা কিছু কিছু করে আমাদের বড় ভাইদেরকে, এটা তো লাইভ হচ্ছে, আমি লাইভের মাধ্যমে আমার বড় যত শ্রদ্ধেয় বড় ভাই বড় বোন আছেন আপনাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। যে এই যে ছোট ভাই বোনেরা আছে বা প্রশিক্ষণের নবাগত আমাদের পরিবারের নবাগত সদস্যরা আছেন, তাদের জন্য যদি কিছু করা যায়, আপনারা যদি বছরে 1000 টাকাও দেন এই তহবিলে, আমরা একটা সুন্দর তহবিল গঠন করব 7 সদস্য বিশিষ্ট। আপনারা এখানে যদি অল্প কিছু, আমি দেখেছি অন্যান্য কোচিংয়ের শিক্ষার্থীরা যারা সাবেক স্টুডেন্ট থাকেন তারা কোচিংয়ের উন্নয়নে অনেক অবদান রাখেন। আমরা এটা করব এবং আমাদের কোচিংয়ের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। এটা শুধু একটা কোচিং না, এটা কি বলবো, সদকায়ে জারিয়ার মতো আল্লাহ যেন এটাকে কবুল করে নেন। যে স্যারেরা এই যে উদ্যোগ গ্রহণ করেছেন, যে এইখানে অনেক প্রশিক্ষণার্থীর রিজিকের ব্যবস্থা করেছেন, আসলে ওনারা এতটা বেনিফিটেড হন না। আমি বিষয়টা খেয়াল করে দেখেছি যে স্যারদের কিন্তু আসলে আমাদের পেছনে অনেক বেশি ইনভেস্ট করেন, স্যারেরা অনেক বিনিয়োগ করেন, সেই হিসেবে ওনাদের হয়তো বা অতটা সুবিধা পান না। সুতরাং আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এটা যেন উনি এটাকে সদকা জারিয়া হিসেবে কবুল করেন। আর আমার জন্য দোয়া করবেন। আর ঢাকা সিটি কর্পোরেশন সংক্রান্ত যে কোনো কাজে মিল্লাতকে ফোন দিবেন। সিটি কর্পোরেশন সংক্রান্ত যে কোনো কাজে মিল্লাতকে ফোন দিবেন। হ্যাঁ, আমিও সহযোগিতা করবো, মজা করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।